আমি তো ভিডিও অ্যাড রান করলাম, আমার তারপরে সেল আসতেছে না কেন? যারা হচ্ছে বিজনেস গুরু আছে বা যারা হচ্ছে এক্সপার্ট আছে, কন্টেন্ট এক্সপার্ট বলেন, কন্টেন্ট মার্কেটার বলেন, ডিজিটাল মার্কেটার বলেন, তারপর স্টুডিও, আমাদের মতো যারা স্টুডিও প্রোডাকশন আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, তারা মূলত কী করে? তারা এই পরামর্শটা দেয় যে আপনারা এখন বর্তমানে যেহেতু ভিডিও মার্কেটিং ছাড়া অন্য কোনো উপায় নাই এবং ভিডিওতে মানুষ বেশি এঙ্গেজড হয়, সুতরাং আপনারা হচ্ছে ভিডিও তৈরি করেন, দেন হচ্ছে অ্যাড রান করেন। এখন অনেকে এটা করার পরেও এখন আর রেজাল্ট পাচ্ছে না। একটা সময় পাইতো, যখন পাইতো তখন কেন পাইতো, এটা হচ্ছে কোয়েশ্চন। এখন আমাদের বের করতে হবে, আনসারটা বের করতে হবে। আর এখন হচ্ছে করার পরেও কেন পাচ্ছে না, এই আনসারটা আমাদের বের করতে হবে। প্রথমত দেখো, যখন হচ্ছে অ্যাড রান করা হতো এভাবে, সবাই ইমেজ দিয়ে অ্যাড রান করতো, টেক্সট দিয়ে অ্যাড রান করতো। এরপরে তখন আমরা যারা হচ্ছে এটা নিয়ে পরামর্শ দেই কন্টেন্ট মার্কেটিং করার জন্য, তারা পরামর্শ দিতাম যেহেতু সবাই ছবি এবং হচ্ছে ইমেজ দিয়ে অ্যাড রান করছে, তাহলে আমার ভিন্নতা কি, সেজন্য আমরা ভিডিও দিয়ে অ্যাড রান করব। যার কারণে তখন যারা ভিডিও দিয়ে অ্যাড রান করতো তারা ভালো সেল পেত। এরপরে কি হলো যে অ্যাড রান করতেছি, সবাই তখন মোটামুটি ভিডিও দিয়ে অ্যাড রান করা শুরু করলো, যে তাদের তো সেল বাড়াইতে হবে, যেহেতু একজন কম্পিটিশন এরকম করছে তার দেখা দেখে অন্যরা সবাই শুরু করলো। তখন হয়ে গেল কি, একটা ক্যাটাগরি চলে আসলো, সবাই ভিডিও মার্কেটিংয়ে চলে আসছে। এরপরে স্টেপটা কী হলো যে এইবার ভিডিও যত বেশি ভালোভাবে তৈরি করা যায়, যে কত ভালোভাবে ভিডিও তৈরি করলে আমার সেলটা তত বেশি ইনক্রিজ করা যাবে, এই যে সিস্টেমটা, এখন সবাই এখন মোটামুটি ভালো মানের কন্টেন্ট দেওয়া শুরু করলো। তাহলে এখন উপায় কি? এখন সবাই যেই চ্যালেঞ্জটা ফেস করতেছে, ভালোভাবে কন্টেন্টও দিচ্ছে, ভালোভাবে অ্যাডও রান করছে, কারণ যথেষ্ট পরিমাণ ফেসবুক মার্কেটার আমাদের দেশে আছে, বিভিন্ন কোর্স ইনস্ট্রাক্টর যারা আছে, অনেক ভালো ভালো কোর্স ইনস্ট্রাক্টর আছে। তার মধ্যে যদি আমি বলি, শামীম ভাই একজন আছে, আমাদের অফিসে আসছিলেন, রাসেলে কাউসার, উনি একজন আছেন। তারপরে হচ্ছে এরকম বেশ কয়েকজন ইনস্ট্রাক্টর আছেন যারা হচ্ছে বেশ ভালোভাবে শিখান মার্কেটারের ক্ষেত্রে। এরপর হচ্ছে ভিডিও এডিটিং কোর্সের মধ্যে রাফায়েত ভাই আছে, ভয়েস অফ ঢাকা আছে, এরা কি করতেছে, খুব ভালো ভিডিও এডিটিং শেখাচ্ছে। আর ইউটিউবে তো ওপেন আছেই সব কিছু। তো এই যে ওয়েগুলোর কারণে আমরা মোটামুটি ভালো কন্টেন্টও পাচ্ছি, ভালো মার্কেটারও পাচ্ছি অ্যাড রান করার জন্য। এইখানে আরেকটা গ্যাপ আছে, সেটা হচ্ছে বাজেটিংয়ে। যেমন মনে করেন আমাদের কাছে হচ্ছে অনেকে বলে না, আপনারা তো সেলসে অনেক সময় ক্লায়েন্টের সাথে কথা বলেন, তখন কি বলে যে আচ্ছা, যে আমার তো $10 বাজেট, আমি 5 দিনের জন্য অ্যাড রান করবো, আপনি $2 করে অ্যাড রান করে দেন। এখন তাদের প্রতি আমার এই ভিডিওতে আনসার হচ্ছে, ব্রো দিস ইজ 2025, এখন $2 আপনি একদিনের জন্য চিন্তাও করতে পারেন না। কেন? দেখেন বিষয়টা এভাবে কাজ করে। আমি যদি একটা এক্সাম্পলটা নিই, এই কয়েকদিন আগে আমি হচ্ছে রিসার্চ করতেছিলাম যে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা আছে বা হচ্ছে যারা ড্রেস নিয়ে কাজ করে, যেমন টি শার্ট আছে ছেলেদের, ম্যান টি শার্ট আছে, প্যান্ট আছে, জিন্স আছে, জুতা আছে, ওয়াচ আছে। তারপর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কি হয়, সালোয়ার কামিজ আছে, শাড়ি আছে। তো আমি শুধুমাত্র মেয়েদেরটা দেখছি আর কি। সেখানে যেটা পাইছি সেটা হচ্ছে মোটামুটি 7 থেকে 8 হাজারের মতো অ্যাড চলতেছে বর্তমানে ফেসবুকে। এখন আমি যদি অ্যাভারেজে বলি যে কিছু পেজ হচ্ছে একাধিক অ্যাড রান করছে, তারপরে তো একদম কমে হলেও তার মানে 5,000 পেজ অ্যাক্টিভ আছে মেয়েদের ড্রেস নিয়ে কাজ করার জন্য। এবার চিন্তা করি, তারা সবাই ভালো কন্টেন্ট দিচ্ছে, ভালোভাবে অ্যাড রান করতেছে, তাহলে এর পরের কম্পিটিশনটা কোথায় হবে? অ্যাকচুয়ালি ফেসবুক মার্কেটিংয়ে। কোথায়? অ্যাড বাজেটিংয়ে। তার মানে আমার এখন এইখানে মনোযোগ দেওয়ার সময় আসছে। কেন? যেমন ধরেন আমি শাড়ির বিজনেস করব, আর আপনি অলরেডি শাড়ির বিজনেস করতেছেন, তাহলে আমার এবং আপনার মধ্যে পার্থক্য কোথায়? আপনার যে ইনিশিয়াল কস্টিংগুলো আছে সেগুলো আপনি শেষ করে ফেলছেন, ফেসবুক পেজ তৈরি করা, ভিডিও দেওয়া, ওয়েবসাইট তৈরি করা, যদি আপনি ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে যদি বিজনেস করেন তাহলে করে ফেলছেন ওগুলা। আর আমি তো নতুন বিজনেসম্যান, আমি তো নতুন উদ্যোক্তা, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। বেশিরভাগ আমার কাছে যারা আসে বেশিরভাগই মেয়েরা শাড়ি নিয়ে বিজনেস করার জন্য বেশি আগ্রহী হয় সাধারণত। তো যখন তারা আসে আমার কাছে, তারা বলে যে ভাইয়া পেজটা তৈরি করছি, আমার ভিডিও তৈরি করছি, আমার হচ্ছে অ্যাড বাজেট হচ্ছে $10। এখন তাদের প্রতি আমার আসলে কিছু বলার থাকে না। তখন আমি এই জন্য মার্কেটিংয়ের সার্ভিসটা উজ্জ্ব রাখি। আমি বলি যে আমি আপনার জন্য ভিডিও তৈরি করে দিব, আমি আপনার জন্য আমি আসলে অ্যাড মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং সার্ভিসটা দেই না। এটা আমি শুধুমাত্র তাদেরকেই বলি যাদের বাজেটটা কম থাকে, কারণ আমি জানি তার $10 নিয়ে যখন আমি অ্যাড রান করব,
সেল আসবে না। খুব কম সঙ্গে 1টা 2টা 3টা, আরও কমও হইতে পারে বা আর একটু বেশিও হইতে পারে ক্ষেত্র বিশেষে। যেমন দেখা গেল কি আপনি এমন সময় একটা রান করলেন যখন হচ্ছে মানুষ স্যালারি পাইছে, তার মানে কি আপনি যদি 5 থেকে 15 তারিখের ভিতরে অ্যাড রান করেন তাহলে আপনার সেল হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনি 20 তারিখে এসে বললেন হচ্ছে যে ভাইয়া $10 নেন, আমাকে অ্যাড রান করে দেন, তাহলে তো আপনি একটা সেল না হওয়ারও সম্ভাবনা আছে। তখন দোষ হবে কার? আমার। এই যে আমি আপনার $10 অ্যাড রান করে দিলাম, $10 টাকাটা আপনি কাকে দিলেন? ফেসবুককে দিলেন। আমি দেখলাম যে আপনি আমার মাধ্যমে ফেসবুককে টাকা দিলেন। যখন আমি সার্ভিস চার্জটা চাই তখন বলেন যে না ভাইয়া এটা তো সার্ভিস চার্জ নাই, আমি তো দিতে পারবো না ভাইয়া। এই যে কাজটা করেন তার মানে কি আপনি এটা বুঝাচ্ছেন যে ফেসবুকের জন্য আপনার বাজেট আছে, আমার জন্য আপনার বাজেট নাই, যে আপনার এই অ্যাডটা রান করতেছে। আবার কি আমাকে অনেকে প্রস্তাব দেন কীরকম যে ভাইয়া আমার সেল হইলেই তো আপনাকে টাকাটা দিব, এখন তো দিতে পারতেছি না। তো আপনাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে আপনার মতো এরকম 10 জন 20 জন 100 জন 200 জন 300 জন কিন্তু প্রতিদিন আমাকে এই কথা বলে। আমি যদি সবারটা শুনতে থাকি আমার তো বিজনেস করার দরকার নেই। তাহলে আমার তো সময়টা 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 16 ঘন্টা, এর উপরে তো আমি কাজ করতে পারবো না। তো আমি যখন আপনার জন্য কাজ করি আমার কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা চলে যায়। কারণ আপনি তো ভাবেন অ্যাড দিছি মানে বুস্ট ক্লিক করছি হয়ে গেল না, এর পিছনে কেন আমি অ্যাডটা দিচ্ছি, এই যে এতগুলো কথা বললাম, মার্কেট রিসার্চ বললাম, কম্পিটিশন বললাম, এভাবে যে আমরা কাজগুলো করি এটা কিন্তু আপনি দেখতেছেন না। তার মানে কি আপনি আমাকে আমার না কাজের ভ্যালু দিলেন না আমার সময়ের ভ্যালু দিলেন, উল্টা আমার উল্টা বদনামি নিতে হলো। তাহলে আমি আপনার অ্যাডের কাজ কেন করব? এই জন্য আমি $10 $20 অ্যাডে রান করি না। আমার কাছে যখনই কেউ আসে তখন আমি তাদেরকে বলে দিই যে ভাইয়া গত বছর আমি বলতাম $100 বা $150, বর্তমানে যদি আপনার $300 না থাকে অ্যাড বাজেট, তাহলে আপনার অনলাইন বিজনেস করা শুরু করা উচিতই না। আর যদি বলেন যে না ভাই আমার 1 বছর সময় আছে, তাহলে ভাইয়া আপনার কোনো অ্যাডে যাইতেই হবে না, আপনি সুন্দর করে ছোট ছোট করে ভিডিও দিতে থাকেন, একটা সময় গিয়ে আপনি সেল পাইতে থাকবেন। এই হচ্ছে বিষয়। এইবার আসি হচ্ছে ওই অ্যাড বাজেটে চলে আসি। আমার অ্যাড বাজেটের কম্পিটিশনটা কীভাবে হয়? আমার অ্যাড বাজেটের কম্পিটিশনটা হয় হচ্ছে এভাবে, যখন একজন $10 অ্যাড রান করতেছে, ওই যে আমি নতুন উদ্যোক্তা হিসেবে $10 অ্যাড রান করলাম, আর উনি হচ্ছে পুরাতন উদ্যোক্তা হিসেবে $100 অ্যাড রান করলো ডেইলি। এখন ফেসবুকের অ্যাডটা কীভাবে কাজ করে? অকশন বেজ কাজ করে। কেমন অকশন? যে কেউ যখন একই প্রোডাক্টের জন্য, সেম প্রোডাক্টের জন্য যখন কেউ $100 বাজেট করে, $100 বাদ দিলাম, আমি $10 বাজেট করলাম, আপনি $20 বাজেট করলেন, তার মানে কি ফেসবুক কিন্তু ওই 1000 বা 2000 বা 5000 মানুষকে রিচ করে না। রিচ মানে কি আমার অ্যাডটা আপনাকে দেখাবে। এখন ধরেন আপনাকে ফেসবুক অ্যাডটা দেখাইলো, আমার একটা দেখাইলো, আমার বাজেট কম বাট আমার একটা দেখাইলো আপনাকে, আপনি তখন চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে আমি নিব, একটু পরে নিব বা 1 সপ্তাহ পরে নিব, পেজের নামটা মনে রাখলেন। কিন্তু আমার বাজেটটা ঠিক 6 দিনের মাথায় শেষ হয়ে গেল। আপনি 1 সপ্তাহ মানে 7ম দিনে আপনি যখন কিনতে যাবেন, আপনি যখন সার্চ করবেন বা কিছু একটা করলেন, তখন কিন্তু তার একটা আপনাকে দেখাবে। কেন? আমার অ্যাড বাজেট তো শেষ, তার কিন্তু $20 ছিল, তার মানে তার একটা আপনাকে দেখাবে। তখন আমি অ্যাকচুয়ালি আপনার কাছে গিয়ে আপনাকে রেডি করলাম, বাট সেলটা পাইল কে? আরেকজনে। তাহলে লসটা হলো কার? আমার। পুরোটাই লস। আমি অ্যাড বাজেটও খরচ করলাম, আমার বিজনেসের খরচও করলাম, এরপরেও আমার লস হইলো। কেন? আমার অ্যাড বাজেট তো নাই, তাই না? এইবার আসেন মাত্র $20 কাছে আপনার $10 হেরে যাচ্ছে। এখন যার বাজেট ডেইলি হচ্ছে $100, আপনার বাজেট তো ডেইলি $2, তার মানে সে আপনার চাইতে $98 আগায় আছে। আমি যদি বলি 98% সে আগায় আছে বাজেটের ক্ষেত্রে। এখন আপনি চিন্তা করেন $2 দিয়ে আপনি আজকে সকালে গেলেন, অথবা কেউ একজন বাসে আছে, মেয়েরা কোনো একটা কাজ করতেছে, দেখলো শাড়ি, সে লাইক দিল, লাভ দিল, আপনাকে টেক্সটও করলো, সে আপনাকে ডিরেক্ট টেক্সট করলো যে আপু আমার এই শাড়িটা লাগবে, পছন্দ হয়েছে। কিন্তু এর পরবর্তীতে সে যখন আবার ফেসবুক চালাবে, যার $98 বেশি আছে আপনার, তার একটা কিন্তু তার কাছে বারবার আসবে। কারণ ফেসবুক এভাবে কাজ করে, কেউ যখন কোনো একটা প্রোডাক্টে ইন্টারেস্ট দেখায় তখন তাকে অন্য কম্পিটিশন বা অন্য পেজের অ্যাডও দেখাইতে থাকে। এখন সেই যার ডলার বাজেট হচ্ছে $98 বেশি আপনার সাথে, মানে যার ডেইলি বাজেট হচ্ছে $100, সে যখন আমার কাছে আসবে আমি তখন আরও কালেকশন দেখার চেষ্টা করব। আমরা যখন অনলাইনে অর্ডার করতে যাই তখন আমরা কি করি? আমরা অনলাইনে অর্ডার করতে গিয়ে একজনকে মেসেজ দেই, ওই রিলেটেড যখন আরও অ্যাড আসা শুরু করে তখন কিন্তু আমরা অন্য পেজে মেসেজ দেওয়া শুরু করি। কেন? আমরা চিন্তা করি একটু বেটার কালেকশন আছে কিনা, অথবা প্রাইস একটু কম পাই কিনা। এর মধ্যে আরও একটা জিনিস কাজ করে,
ওইসব পেজের মধ্যে যেই সব পেজের কাস্টমার সার্ভিস অথবা রিপ্লাই অনেক বেশি স্পিডে হয়, তাড়াতাড়ি হয়, আমরা কিন্তু সেই সব পেজে কনভার্ট হই। দ্যাট মিনস আপনার সেলস শুধুমাত্র যে আমার অ্যাড, তার ভিডিও, তারপর হচ্ছে মার্কেটিং, এগুলোর উপর নির্ভর করে তা না। আপনার যে রিপ্লাই দিচ্ছে বা আপনি রিপ্লাই দিচ্ছেন তার উপরেও নির্ভর করে। এখন যার বাজেট $100 তার কিন্তু পুরা একটা কাস্টমার সার্ভিস টিম আছে, আপনার কিন্তু নাই। আপনি সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে যান, অথবা আপনি জানেনই না কিভাবে একজন কাস্টমারকে কথা বলতে হবে, বুঝাইতে হবে, তাকে কনভার্ট করতে হবে। খেয়াল করে দেখবেন, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন খেয়াল করে দেখবেন, অনেক পেজ থেকে আপনাকে পার্সোনালভাবে জিজ্ঞেস করা হয়, যারা মেয়ে আছেন, মানে মেয়েদের ক্ষেত্রে বলতেছি, যে আপু আপনার কি কোনো প্রবলেম হচ্ছে, আপনি কি কোনো প্রবলেম ফেস করতেছেন, আচ্ছা আপনার কি বেবি আছে, যদি বেবি থাকে বলে যে বাচ্চারা অনেক দুষ্ট তাই না, বাচ্চারা অনেক দুষ্টুমি করতেছেন তাই না, আপনি যদি সিঙ্গেল হন, আচ্ছা আপু বেবি কবে নিচ্ছেন, বা আপনার বিয়ে হয়েছে কয়দিন। এরকম কিন্তু অনেক পেজ থেকে আপনাদের সাথে পার্সোনাল রিলেশন বিল্ড করা হয় কোনো একজনের নামে। যেমন মনে করেন, আমি এক্সাম্পল দিলাম মাহি, ঠিক আছে, মাহি বা মাহিয়া, এরকম কোনো একজন আপনারা যে আপু সালাম আলাইকুম, আমি মাহি বলতেছি অথবা আমি মাহিয়া বলতেছি অমুক পেজ থেকে, ভালো আছেন, আপনি আমাদেরকে তো নক করেছিলেন। অথবা অনেক সময় ফোন কলও আসা শুরু করছে, ইদানিং বাংলাদেশে অনেক সময় এখন ফোন কলও আসা শুরু করেছে, যে আপু আমাদেরকে তো একটা অর্ডার করেছিলেন, কিন্তু হয়তো তখন কোনো প্রবলেমের কারণে নিতে পারেন না, এখন কি নেবেন? তখন আপনি বলেন যে না আপু আমি তখন নিব না। তো এখন সাথে সাথে তো আমরা ফোন রেখে দিতে পারি না, আমরা তখন কি বলি, তখন ওই পাশ থেকে আমাদেরকে অ্যাপ্রোচ করা হয়, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু কোনো সমস্যা নাই, আপনি ভালো আছেন তো। এই যে পার্সোনাল রিলেশন যে বিল্ড করার যে একটা চেষ্টা, ঠিক আছে, এই চেষ্টাটা আস্তে আস্তে আমাদেরকে তাদের সাথে কানেক্ট করে। যখনই কানেক্ট করে তখন কি হয়, আমরা তাদের ওই পেজটার কথা, ওই মানুষটার কথা মনে করি বা মনে রাখি, যার কারণে পরবর্তীতে সে যখন আবার আমার কাছে অ্যাডে আসে, আমার কিন্তু একটা সফট কর্নার কাজ করে। তো এখন এই বিষয়টা তো আর আমি আপনাকে করে দিতে পারবো না, ঠিক আছে, এই বিষয়টা তো কোনো এজেন্সি আপনাকে করে দিতে পারবে না, কোনো মার্কেটার আপনাকে করে দিতে পারবে না, কোনো ভিডিও প্রোডাকশন যেমন আমি বা আমরা হুক স্টুডিও বা আমার যে এজেন্সি আছে ডিজিটাল বিজনেস গাইডার, আমরা তো এটা করে দিতে পারবো না আপনাদেরকে, তাই না? তো এই পুরো বিষয়টার উপরে কিন্তু আপনার সেলসটা নির্ভর করে। তো এর বাইরেও আরও একটা বিষয় আছে। এইবার আসি ফাইনাল অ্যাপ্রোচে, যে দেখেন আমার সাথে যারা থাকে বা আমার পরিচিত যারা আছে তারা খুব ভালো করে একটা জিনিস জানেন, যে আমি ট্রেন্ড বুঝি, আমি ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারি যে সামনে কোন ট্রেন্ড আসতেছে। তো আমি আজকে এই ভিডিওতে দুইটা ট্রেন্ডের কথা বলবো। একটা বলবো হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সন যারা আছে তাদের জন্য, বিজনেসম্যান না, যারা ইন্ডিভিজুয়াল পার্সন আছে তারা কেরিয়ার নিয়ে কীভাবে কাজ করবে তাদের জন্য। আরেকটা হচ্ছে যারা বিজনেস করতেছেন, কেন প্রবলেম ফেস করতেছেন সেটার ফাইনাল এবং আপকামিং ট্রেন্ড যেটা আছে এটার উপরে। আচ্ছা এখানে আসি যে সামনে কি ট্রেন্ড আসতেছে। দেখেন আপনি ওই যে প্রথম যে বলছিলাম যে আপনি ভিডিও তৈরি করছেন, আপনি অ্যাড রান করছেন, কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করেন না প্রোডাক্ট কোনটা দিয়ে কাজ করবেন, আপনি ডিসাইড করে আমার কাছে আসছেন, এইটা একটা প্রবলেম। নোট করেন যে কোনটা প্রবলেম, এটা একটা প্রবলেম। এরপরে হচ্ছে আপনি মনে করেন আমার কাছে আসলেন, একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন, আমার কাছে আসলেন, এসে আপনি আমার কাছে জিজ্ঞেস করলেন যে ভাই আমি এই প্রোডাক্টটা নিচ্ছি, আমিও বললাম যে হ্যাঁ আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন, এটা নিয়ে আপনি কাজ শুরু করে দেন। তখন আপনি কি করলেন, বললেন যে আমাকে তো ভিডিও বানিয়ে দিতে হবে। তখন আমি বললাম যে আপু বা ভাইয়া এটা তো এভাবে কাজ করে না, এইটা কাজ করে হচ্ছে আপনার প্রথমে প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে, দেন হচ্ছে কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে, এরপরে গিয়ে আপনি কেমন ভিডিও তৈরি করবেন সেটার উপর ডিপেন্ড করে 3টা ভিডিও বানাইতে হবে। আমি কেন 3টা ভিডিওর কথা বলি সেটা এখনই বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে আমার প্রোডাক্টটা সম্পর্কে অ্যাওয়ার করার জন্য, সেকেন্ডটা হচ্ছে আমার যে প্রোডাক্টটা আছে সেটা সম্পর্কে যারা জানছে, আমার কাস্টম অডিয়েন্সটা তৈরি করে তাদের কাছে আবার যাওয়ার জন্য, যে হ্যাঁ দেখো এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু আমি তোমার কাছে একবার আসছিলাম, এখন দেখো এই অফারটা আছে, অথবা এটার সাথে কম্বো প্যাকেজ পাচ্ছ, মানে আমি তার ভিতরে ইন্টারেস্ট। বিশেষ করে এটাকে বলা হয় হচ্ছে আইডিয়া ফানেল, যদিও এটা মার্কেটিংয়ের ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু এইটা এখন কন্টেন্ট ফানেলিংও ইউজ হয়। কন্টেন্ট ফানেল নিয়ে আমি একটু পরেই আসতেছি। তো এরপরে হচ্ছে সেলস, একদম লাস্টে যারা হচ্ছে আমার অ্যাওয়ার হয়েছে, ইন্টারেস্টও দেখাইছে এবং তাদেরকে এখন আমি কাস্টমার অডিয়েন্স তৈরি করে ফেলছি, দেন হচ্ছে আমি তাদের কাছে বারবার এখন সেলস কন্টেন্ট নিয়ে যাচ্ছি যে আমাদের এই অফারটা আছে, আমাদের এই কালেকশনটা আছে। কারণ যে ভিডিওতে একটা মানুষ ইন্টারেস্ট দেখাইছে, ওই ভিডিওটাতেই মানুষ যখন আবার প্রোডাক্টটা দেখবে তখন সে কিনতে আগ্রহী হবে। মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে, বা মার্কেটিংয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে এভারেজ 6 বার গেলে মানুষ কনভার্ট হয় একটা প্রোডাক্টের জন্য, একটা সার্ভিসের জন্য। তো আমাদের দেশের ক্ষেত্রে আমি বলি হচ্ছে সেটা প্রায় 10 থেকে 12 বার। আমি যদি এক্সাম্পলটা নিই,
দেখেন 2021 বা 22-এ ডিজিটাল মার্কেটিংয়ের একজনের এক্সাম্পলটা আনবো, নাম হচ্ছে খালিদ ফারহান ভাই। ফারহান ভাই যখন লাগাতার অ্যাড রান করতেছিল, অনেকে আছে যাদের দরকার নাই কোর্সটা, তারাও কিন্তু কিনছে। কেন কিনছে? কারণ হচ্ছে ফারহান ভাই প্রায় 40-50 লাখ টাকার মতো অ্যাড রান করছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং সহ, তার একটা পডকাস্টে তিনি বলেছিলেন এটা। তো এই যে সে লাগাতার এতগুলো মানুষের কাছে বারবার যাচ্ছে, যার কারণে একটা সময় আচ্ছা ভাই 5,000 টাকা তো কিনেই ফেলি না, দেখি না, এটা তো 20,000 টাকা হয়ে যাবে কয়দিন পরে, 15,000 টাকা হয়ে যাবে কয়দিন পর, সে কিন্তু 5,000 টাকা দিয়ে কিনে ফেলছে। যেমন আমারও অ্যাক্সেস আছে ওইখানে, ঠিক আছে, আমার কিন্তু দরকার ছিল না কোর্সটা, কারণ আমি এই স্টেপগুলো জানি অলরেডি, আমি কাজ করি অনেক বছর ধরে, প্রায় 1 যুগের মতো, তাহলে আমি কিন্তু জানি। বাট আমিও কিন্তু প্রোডাক্টটা কিনছি। কেন কিনছি? আমি চিন্তা করছি ওকে আমি হয়তো কোনো জুনিয়রকে দেখাবো, অথবা আমি আমার ফ্যামিলি মেম্বার কাউকে দেখাবো, অথবা আমি আমার অফিসের কাউকে দেখাবো, তারা যেন বুঝে ফারহান ভাই কীভাবে কাজ করে। এই যে আমি এখন একটা রেফারেন্স টানলাম যে ফারহান ভাই কিন্তু এভাবে কাজ করে। তো এই যে বারবার লাগাতার আসা, এটা কি আপনার কি মনে হয় যে একবারে আসছে? মোটেও না। এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি শুধুমাত্র মার্কেটিং ফানেল না, পুরো জিনিসটা কন্টেন্ট ফানেল ভাবে আসছে। এই যে ফারহান ভাই এখন রেগুলার কন্টেন্ট তৈরি করে যাচ্ছে, আপনার কি মনে হয়? সে তো ডিজিটাল মার্কেটিংয়ের লোক, কিন্তু সে কিন্তু বিভিন্ন টপিকে কথা বলতেছে। কেন? বিগার অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। তো আপনি আপনার বিজনেসে কি করতেছেন? আচ্ছা, আপনি বলতে পারেন সে তো ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতেছে, আমি তো ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতেছি না, আমি তো ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করতেছি। তাইলে আমি আপনাকে এক্সাম্পলটা হচ্ছে ঘরের বাজার। ঘরের বাজারের মতো অ্যাড আমরা মানে এই পরিমাণ অ্যাড কেউ রান করে না। আপনি এখন এই মুহূর্তে অ্যাড লাইব্রেরিতে গিয়ে দেখেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিলাম 100-র উপরে অ্যাড রান চলতেছে। সেদিন আমি দেখলাম 300, এরপর দেখলাম 180 বা 200। এই যে এতগুলো অ্যাড রান করতেছে, তাদের বাজেট তার মানে অত পরিমাণ আছে, তাই না? আমি ধরলাম ডেইলি $2, তার মানে 2 দুগুণে $400, $200 200 অ্যাড রান করলে $400 অ্যাড তাদের ডেইলি রানই করতে হচ্ছে। আমি তো জানি এটা আসলে আরও বেশি, আমি এস্টিমেট করতেছি বা ধারণা করতেছি যে এটা অনেক বেশি। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন, আরে ভাই শুধু অ্যাড দিলে কি সেল হয়? না ভাইয়া, অ্যাড দিলেই সেল হয় না। এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছি যে সামনে যে ট্রেন্ডটা আসতেছে সেটা হবে এরকম, যে আপনার প্রথমে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, এরপরে হচ্ছে সেই প্রোডাক্ট অনুযায়ী মার্কেট রিসার্চ করতে হবে, কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিশনের কি অ্যানালাইসিস করবেন? তারা কি কন্টেন্ট দিচ্ছে, সেই কন্টেন্ট অনুযায়ী আপনি দিতে পারবেন কিনা, এবং তারা যেভাবে মার্কেট করতেছে সেই অনুযায়ী আপনি মার্কেটিং করতে পারবেন কিনা, এবং আপনি সেলস সার্ভিস দিতে পারবেন কিনা, আপনার কাস্টমার সার্ভিসটা ওভাবে অত বেশি অ্যাক্টিভ কিনা, এই পুরো জিনিসটা কাজ করবে। এবার আসি কন্টেন্ট ফানেলটা কীভাবে তৈরি করবেন। আপনি যখন কন্টেন্ট ফানেলটা তৈরি করতে যাবেন, আপনার এইটা দেখতে হবে যে ওই কন্টেন্ট ফানেলটাই প্রথমে আপনি কি করতেছেন। ওই যে 3টা ভিডিও বানানোর কথা বললাম না, এই 3টা ভিডিও এই জন্য বলছি। আপনি এই 3টা ভিডিও না বানালে আপনি বুঝবেনই না যে আপনার আসলে এরপরে কি ভিডিও বানাইতে হবে। এখন আপনি তো প্রথমে আন্দাজে একটা ভিডিও বানাইছিলেন, ওই যে বললাম না যে সবাই ভালো কন্টেন্ট দিচ্ছে, আমিও এখন ভালো কন্টেন্ট দিচ্ছি, আমার প্রথম থেকে সেল আসছিল, কিন্তু এখন তো সেল আসতেছে না। অথবা এখন যারা নতুন বিজনেসে আসতেছে তারা ভালো কন্টেন্ট দিলেও কিন্তু সেল আসতেছে না। কেন আসতেছে না? রিজন হচ্ছে এইটা, ভাইয়া আমার তো অলরেডি ফানেলটা তৈরি করতে হবে, আমি তো করতে পারতেছি না। যারা অলরেডি বিজনেস করে আসছিল তারা আগে ভালো কন্টেন্ট দিত না, এখন ভালো কন্টেন্ট দেওয়ার পর তাদের সেল আসছিল, কিন্তু এখন কমতেছে। কেন? আমার ফানেলটা ঠিক নাই। ওই যে 3টা ভিডিও বললাম সেটা আপনি ঠিক করেন নাই। মার্কেট আপনাকে বলে দিবে কি ভিডিও তৈরি করবেন, মার্কেট আপনাকে বলে দিবে কোন ধরনের স্ট্র্যাটেজি বিল্ড করবেন। আপনার অডিয়েন্সই তো বা কাস্টমারই তো আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেবে বা সার্ভিসটা নেবে, তাহলে তারাই হচ্ছে আপনার মার্কেট। তারাই অ্যাকচুয়ালি আপনাকে আইডিয়া দিয়ে দিবে আপনার কেমন ভিডিও তৈরি করা লাগবে, আপনার কেমন সার্ভিস দেওয়া লাগবে বা সার্ভিসের ভিডিও তৈরি করা লাগবে। এই জিনিসগুলো আমরা বুঝি না বা বুঝতে চাই না, বিধায় আমরা অনলাইন বিজনেসটাকে অনেকে স্ক্যাম বলি, ফেক বলি, কিন্তু যারা করার তারা কিন্তু ঠিকই করতেছে। ঘরের বাজারকেই দেখেন, ঘরের বাজার কিন্তু শুধু যে অ্যাড রান করছে তা না, তারা কিন্তু লাগাতার কন্টেন্ট দিয়ে যাচ্ছে। এই যে জামশেদ ভাই কিন্তু প্রথমেই ঘরের বাজার খুলে নেয়, তার কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ডিং ছিল, তিনি কিন্তু বিভিন্ন ওয়াজ মাহফিল করতেন, তার মানে তার একটা ফেস প্রোফাইল পরিচিতি ছিল। আর আমাদের দেশে যেহেতু ধর্মপ্রাণ মানুষ সবাই, আমরা দাড়ি টুপি এবং এই জিনিসটাকে অনেক বেশি রেসপেক্ট করি। তো ওই জায়গায় জামশেদ ভাইয়ের খুব সুন্দর একটা পার্সোনাল ব্র্যান্ডিং ছিল। এরপরে উনি যখন বিজনেস শুরু করেছে, হালাল ওয়েতে বিজনেস করতেছেন, তখন আমরা ওনাকে ট্রোল করেছি, ওনাকে সাপোর্ট করেছি, অনেকে নীরব দর্শক আছি। তো আমরা যারা মার্কেটিং নিয়ে কাজ করি, কন্টেন্ট নিয়ে কাজ করি, আমরা কিন্তু অনেকে অ্যাপ্রিসিয়েট করেছি। কেন? উনি বৃহত্তর যেই জনগোষ্ঠীটা আছে তাদের কাছে পৌঁছাতে পেরেছেন, এবং তারা যেরকমটা পছন্দ করেন, অথেন্টিসিটি পছন্দ করেন, সেইভাবে কন্টেন্ট দিয়ে যাচ্ছেন লাগাতারভাবে। ঘরের বাজার আপনি দেখেন শুধুমাত্র অ্যাড রান করছে তাই না,
তারা লাগাতারভাবে কন্টেন্ট দিয়ে যাচ্ছে, আপনি তো সেটা পারতেছেন না। আপনি আজকে আমার কাছে একটা ভিডিও বানাইছেন, কালকে বলতেছেন আমার সেল আসতেছে না কেন? আপনার জন্য অনলাইন বিজনেসটা, আল্লাহর রাস্তায় বিজনেসটা ছেড়ে দেন, খালি মার্কেটটা নষ্ট করতেছেন। কিভাবে মার্কেটটা নষ্ট করতেছেন? যে মানুষটা বিজনেস করতে ভালোভাবে সুন্দরভাবে স্ট্র্যাটেজি তৈরি করছে, আপনি আপনার বিজনেসের জন্য বা শুরু করার জন্য আপনি কী করলেন, 10 টাকার প্রোডাক্ট 8 টাকায় দিয়ে দিলেন। হ্যাঁ, আমি মানছি 6 টাকায় কিনে উনি 10 টাকায় বিক্রি করতো, আপনি 8 টাকায় দিচ্ছেন, অথবা উনি হচ্ছে 8 টাকায় দিচ্ছে, আপনি 7 টাকায় দিচ্ছেন, কারণ 6 টাকা 1 টাকা প্রফিট হচ্ছে। অথবা আপনি 6 টাকা কিনে 6 টাকায় দিচ্ছেন, আপনি চাচ্ছেন কি মার্কেটে স্টেবল হইতে, দাঁড়াইতে। কিন্তু এটা করার মাধ্যমে আপনি কি করতেছেন? আপনি পুরো মার্কেটটাকে নষ্ট করে দিচ্ছেন। পরবর্তীতে আপনি এই অনলাইন বিজনেস কখনোই গ্রো করতে পারবেন না। রিজন হচ্ছে আপনি তো প্রথমেই কম দামি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলছেন। আপনার তো অ্যাড বাজেট দৈনন্দিন বাড়তে থাকবে, তখন আপনি আর টিকে থাকতে পারবেন না, মার্কেটটা তো ধ্বংস করে দিয়ে গেলেন। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, আপনার যদি এই বোধটুকু না থাকে, আকলটুকু না থাকে, আপনি দয়া করে এই বিজনেস শুরু করেন না, ঠিক আছে? তো আজকে অনেক কিছুই বললাম বিজনেস যারা শুরু করতে চান তাদেরকে নিয়ে। এইবার আসি, নতুন একটা ট্রেন্ড আসবে এখন বা আসতেছে, যেটা আমি অলরেডি গত 6 মাস আগে শুরু করছি, এবং সেটার এক্সাম্পলটা আমি টানবো। আমার এখানে টিমমেটরাও আছে, তারাও বুঝতে পারবে এটা। সেটা হচ্ছে নতুন একটা জব মার্কেটে আসছে অলরেডি, সেই জবটার নাম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। খেয়াল করে দেখবেন বিভিন্ন পেজ থেকে এখন পোস্ট হয়, উই আর হায়ারিং কন্টেন্ট ক্রিয়েটর। এখন আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর বলতে কাদেরকে বুঝি শুনবেন? আমরা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন যারা করে না তাদেরকে মনে করি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না। আবার তারা যদি কন্টেন্ট ক্রিয়েট করে, হ্যাঁ, তাদের মধ্যে কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, তারা হচ্ছে ইউজিসি কন্টেন্ট ক্রিয়েট করে। ইউজিসি কন্টেন্টটা কি? ইউজার জেনারেটেড কন্টেন্ট, ঠিক আছে? ইউজিসির ফুল ফর্ম। তো আমাদের দেশে এই ইউজিসি কন্টেন্টটাকে বলা হচ্ছে ব্র্যান্ড প্রমোটার, ঠিক আছে? অ্যাকচুয়ালি তারা কিন্তু ব্র্যান্ড প্রমোটার না। ব্র্যান্ড প্রমোটার হচ্ছে বাইরের ফরেন বা ওয়েস্টার্ন কান্ট্রির ইউজিসি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমরা ব্র্যান্ড প্রমোটার হিসেবে তৈরি করে ফেলছি আর কি, বা একটা নাম দিছি আমরা বোঝার জন্য। তো ব্র্যান্ড প্রমোটাররা এখন কি করতেছে, 2 ধরনের ব্র্যান্ড প্রমোটার আছে। একটা হচ্ছে স্টুডিওর সাথে বা বিভিন্ন ব্র্যান্ডের সাথে বসে, বা ফেসবুকে যারা বিজনেস করে তাদের সাথে বসে ভিডিও তৈরি করতেছে। আরেক ধরনের আছে হচ্ছে যারা একটা অর্ডার নেয় ক্লায়েন্টের কাছ থেকে, নিয়ে বাসা একটা সেট আপ তৈরি করে, যেমন আমার যেখানে যে সেট আপটা আছে এরকম একটা সেট আপ তৈরি করে, সেটআপটা তৈরি করে প্রোডাক্ট রিভিউ দেয়। আমি এখন যেভাবে কথা বলতেছি, যেমন মনে করেন আমার ফোনটা, আমি এভাবে প্রোডাক্টের রিভিউটা দিলাম যে আমার এই প্রোডাক্টটা এরকম এইটার এই ফিচার। এই যে তৈরি করতেছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে, কিন্তু তারা কি করে? প্রজেক্ট বেস কাজ করে, ভিডিও বেস কাজ করে। কিন্তু আমরা যারা এজেন্সি আছি, আমরা যারা বিজনেস ওনার আছি, আমাদের দরকার কি? ইনহাউস কন্টেন্ট ক্রিয়েটর। এখন ইনহাউস কন্টেন্ট ক্রিয়েটর কেন দরকার? কারণ হচ্ছে আপনি যদি এরকম প্রজেক্ট বেস দিয়ে কাজ করেন, তাকে কিন্তু আমাদের যে টাকাটা পে করতে হচ্ছে, সেটা আমাদের ক্লায়েন্ট যে পে করতেছে সেই অনুযায়ী আমাদের প্রফিটেবল হবে না। তার মানে হচ্ছে আপনার একটা অ্যামাউন্ট দিয়ে একজনকে হায়ার করে রাখতে হবে, সে যদি কাজ নাও করে বসে থাকবে। কিন্তু আমাদের কেন এটা করতে হবে? কারণ হচ্ছে আমি মনে করেন ক্লায়েন্টের কাজের বাইরেও আমার নিজেদের প্রোডাকশন তৈরি করতে পারবো। আর অলওয়েজ মনে রাখবেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর পুরো একটা ক্রিয়েটিভ টিমকে চালানোর ক্ষমতা রাখে, যদি সে আসলে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়। এখানে কিন্তু এই কথাটাও অ্যাড করে দিলাম। কীরকম? একজন কন্টেন্ট ক্রিয়েটর আইডিয়া জেনারেট করতে পারে, স্ক্রিপ্ট লিখতে পারে, ভিডিও শ্যুট করতে পারে, এডিট করতে পারে, পাবলিশ করতে পারে। তার মানে পুরো ক্রিয়েটিভ টিমের সব ধরনের পুরো ক্রিয়েটিভ টিমের সব ধরনের স্কিল তার কাছে আছে, রাইট? তো আপনার এরকম একজন মানুষকে বের করে নিতে হবে আপনার বিজনেসের জন্য। আপনি যদি একজন ই-কমার্স বিজনেস ওনার হন, আপনার জন্য এখন আসলে 1 বা 2 কন্টেন্ট ক্রিয়েটর হায়ার করা সবচেয়ে বেশি প্রফিটেবল। পাশাপাশি আপনার একজন ভিডিও এডিটর লাগবে, ভিডিওগ্রাফার আর লাগবে না, কারণ হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর সে শ্যুট করে ফেলতে পারবে। ওকে, তো যারা হচ্ছে বিজনেস ওনার আছেন তারা এই জিনিসটা নিয়ে চিন্তা করতে পারেন হায়ারিংয়ের বিষয়ে। যদি আপনার হেল্প লাগে তাহলে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, যারা ব্র্যান্ড প্রমোটার আছেন, চাচ্ছেন হচ্ছে এই ক্যারিয়ারটাকে একটু ভালোভাবে ডেভেলপ করতে, অথবা যারা হচ্ছে বাসায় আছেন চিন্তা করতেছেন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ শুরু করবেন, আপনার কিন্তু পপুলার কোনো কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে না, আপনার কোনো ভালো এস্টাবলিশ পেজ থাকতে হবে না কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করতে বা জব করতে, অথবা ভালো ইউটিউব চ্যানেল থাকতে হবে না। আপনার শুধু যেটা থাকবে এই কয়টা স্কিল, আপনি পারেন কিনা, আপনি ভালোভাবে ভিডিওটা তৈরি করতে পারতেছেন কিনা, পাবলিশ করতে পারতেছেন কিনা, রিভিউ তৈরি করতে পারতেছেন কিনা, তাহলে আপনার জন্য মার্কেটে জব অ্যাভেলেবেল আছে। আমার স্টুডিওতেই জব অ্যাভেলেবেল আছে, আরও অনেক এজেন্সি আছে যেখানে হচ্ছে আপনার জন্য জব অ্যাভেলেবেল আছে। তো এই হচ্ছে 2টা ট্রেন্ড মার্কেটে আসতেছে, বিজনেসের জন্য এবং হচ্ছে জবের জন্য। তো আজকে অনেক কথা বললাম। যারা এই পুরো ভিডিওটা দেখছেন, ট্রাস্ট মি, আপনারা অনেক কিছু জানছেন ট্রেন্ডটা আসার আগেই বাংলাদেশে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।